শিশুর হাতের লেখায় শক্তি কম এবং শরীরে অনেক শক্তি, কিন্তু আঙ্গুলে একদমই শক্তি নেই। একজন মা কোশ্চেন করছে যে, স্যার আমার শিশুর তো শরীরে অনেক শক্তি, কিন্তু আঙ্গুলে তো একটু শক্তি নেই, লিখতে গেলে কলম ধরতে পারে না। হ্যাঁ, আঙ্গুলের শক্তি কম। তো কিভাবে হ্যান্ড এবং ফিঙ্গার স্ট্রেংথ বাড়ানো যায় হাতের লেখার জন্য, সে সে কিছু টিপস দেবেন অকুপেশনাল থেরাপি। জি, আমি মোহাম্মদ নাজমুল হাসান বলছি, অকুপেশনাল থেরাপিস্ট। অকুপেশনাল থেরাপিস্ট টিপসে আজ কথা বলবো ওই যে মা যে প্রশ্নটা করেছে আমাদের, যে তার শিশুর এবং হাত এবং ফিঙ্গার, হাত এবং আঙ্গুলের শক্তি বাড়ানোর জন্য যেন সে সুন্দরভাবে কলমটা ধরতে পারে এবং সে লিখতে পারে। ঠিক আছে, এটা নিয়ে কথা বলবো। 5টা টিপস দিব, 5টা বেশি না। একটা শিশু সাবলীল লেখার জন্য তার হাত এবং আঙ্গুলের মাংসপেশি শক্তিশালীকরণ খুবই গুরুত্বপূর্ণ, ঠিক না? সুন্দরভাবে লেখার জন্য হাতে পর্যাপ্ত শক্তি ছাড়া সে কিন্তু ফাইন মোটরের কাজগুলো সুন্দরভাবে করতে পারবে না। আর হ্যান্ড রাইটিং হলো সবচেয়ে ভালো মানের একটা ফাইন মোটর অ্যাক্টিভিটিস, ঠিক না? আচ্ছা, এটাকে আমরা 2 ভাগে ভাগ করে থাকি। একটা হলো গ্রিপ স্ট্রেংথ, আর একটা হলো পিঞ্চ স্ট্রেংথ। ঠিক আছে, ফিঙ্গারের ক্ষেত্রে। হ্যাঁ, একটা গ্রিপ স্ট্রেংথ, বিভিন্ন ধরনের গ্রিপ থাকে মানুষের। হ্যাঁ, আমি যে গ্রিপটা ধরছি এটা কিন্তু পাওয়ার গ্রিপ, শক্তিশালী গ্রিপ। আবার এটা কিন্তু পিঞ্চ গ্রিপ কলম ধরার যে গ্রিপ। হ্যাঁ, এটাও কিন্তু এক একজনে এক একভাবে ধরে থাকে, ঠিক না? কেউ এভাবে ধরে, কেউ এভাবে ধরে, কেউ এভাবে ধরে। এটা বিভিন্ন ধরনের গ্রিপ আছে। হ্যাঁ, সেটা নিয়ে আমি পরবর্তীতে আলাপ করবো। তো গ্রিপ স্ট্রেংথের জন্য আপনাকে অবশ্যই সমস্ত হাত এবং আঙ্গুলের শক্তি প্রয়োজন। আর পিঞ্চ স্ট্রেংথের জন্য আপনার অবশ্যই থাম, আপনার যে কি বলে, এই যে থাম, এই যে ইন্ডেক্স এবং মিডল ফিঙ্গারের শক্তিটা অনেক বেশি প্রয়োজন পিঞ্চের জন্য। এবং এইভাবে কিন্তু কলমটা আমরা সবাই বেশি ধরি, ঠিক না? এই যে এইভাবে, হ্যাঁ, এইভাবে কিন্তু কলমটা সবচেয়ে বেশি ধরি। আচ্ছা, অকুপেশনাল থেরাপি টিপস হিসাবে যেটা করবে, শিশুকে যতটা সম্ভব দৈনন্দিন যে কাজগুলাতে নিজ হাতে করতে দিতে হবে। জি, হ্যাঁ, আপনার আঙ্গুলে, হাতে কখনোই শক্তি আসবে না যতক্ষণ পর্যন্ত আপনার শোল্ডার এবং এলবো এবং রিস্টে শক্তি না আসে। জি, তাহলে কি করতে হবে? আপনাকে অবশ্যই দৈনন্দিন কাজগুলা করতে হবে। ওকে দিয়ে একটু জুতাটা পরানো, ওকে দিয়ে একটু প্লেটটা নিয়ে আসা, ওকে দিয়ে একটু ওর পানির বোতলটা নিয়ে যাওয়া। হ্যাঁ, ওকে একটু সিঁড়িতে হাঁটানো, কোনো কিছু নিয়ে সিঁড়িতে হাঁটা, আবার কোনো কিছু ধরে সিঁড়িতে নামা। এই যে হাতের যে কাজগুলা, এটা সেটা নিয়ে আসা আঙ্গুলে ধরে ধরে। হ্যাঁ, হ্যাঁ, বাগানে একটু পানি দেওয়া। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলা ওকে দিয়ে একটু মাঝে মাঝে একটু করতে হবে। রেগুলার বেসিসে দৈনন্দিন কাজে ইনভলভ করতে হবে। ঠিক আছে? এটা একটা জিনিস। একটু প্লে-ডো খেলা, এই ধরনের কাজগুলা, একটু খেলাধুলার মতো কাজগুলা করা। আচ্ছা, ড্রয়িংটা খুব ইম্পর্টেন্ট জিনিস এবং ড্রয়িংটা কিন্তু র‍্যান্ডম হতে হবে। আমি বলি যে প্রথম দিকে একটা বাচ্চাকে প্রতিদিন 5টা পেজটা প্রতিদিন আঁকিবুকি করতে দেন, র‍্যান্ডম। একটু কোনো কিছু করার দরকার নেই। আপনাকে একদম পুরা আর্টিস্টের মতো করে মানে গরু, ছাগল, হাঁস, মুরগি আঁকার কোনো দরকার নেই, দয়া করে। র‍্যান্ডম মানে সে স্ক্রিবলিং করবে, ইচ্ছা মতো করবে। র‍্যান্ডম স্ক্রিবলিং করতে দিবে। কিন্তু একটা কথা, র‍্যান্ডম স্ক্রিবলিং এর মধ্যে আমি সবচেয়ে যেটা পছন্দ করি সেটা হলো ভার্টিক্যাল সারফেস। ৩ নাম্বার টিপসটা কি? ভার্টিক্যাল সারফেস। জি, ভার্টিক্যাল সারফেস কোনটা? ভার্টিক্যাল সারফেস হলো এই যে এই ধরনের সারফেস, দেয়াল। দেয়ালের মধ্যে আপনি কাগজ বড় পোস্টার লাগাই দেন, বা আপনি হোয়াইট বোর্ড, ব্ল্যাক বোর্ড দিয়ে দেন। ব্ল্যাক বোর্ডটা বেশি প্রেফার করি আমি। ব্ল্যাক বোর্ড বা হোয়াইট বোর্ড দিয়ে দেন। ইচ্ছামতো সেখানে আঁকিবুকি করতে দেন। এখন তো ডাস্ট ফ্রি অনেক চক পাওয়া যায়। ঠিক না? ডাস্ট ফ্রি চকটা কিন্তু এখন অ্যাভেলেবল। আপনি ইউনিমার্টে পাবেন, শপিংতে পাবেন। হ্যাঁ, ডাস্ট ফ্রি। হ্যাঁ, আমি নামগুলা বলে ব্র্যান্ডিং করতে চাই না। আপনি যেকোনো দোকানেই পাবেন। ঠিক আছে? তো আপনি বিভিন্ন ডাস্ট ফ্রি চকগুলা আপনি নিয়ে হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ডে আপনি ইউজ করতে পারেন। মার্কারটা খুব একটা বেশি কাজে না। কারণ মার্কারটা একটু স্ট্রোক দিলেই খুব একটা বেশি প্রেশারের প্রয়োজন হয় না। কিন্তু আ ব্ল্যাক বোর্ডে লিখতে কিন্তু ভালো প্রেশার লাগে চকটা, এবং ডাস্টার দিয়ে পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লাগে। ডাস্টারটা দিয়ে পরিষ্কার করা, তারপর অথবা রুমাল দিয়ে মোছা, ভালো একটা সময় লাগে। কিন্তু এটা কিন্তু হ্যান্ড হ্যান্ড স্ট্রেংথেনিং এর জন্য খুব ভালো কাজ করবে। এটা একটা করতে হবে। সফট বল, এই যে এই ধরনের সফট বল, ঠিক আছে? এই ধরনের সফট বল আপনি স্কুইজ করতে দিতে পারেন। হ্যাঁ, সফট বল বা এই ধরনের যে সফট জিনিসগুলো আছে, হ্যাঁ, এই ধরনের বলগুলো আপনি অ্যাভেলেবল পাবেন। আপনি কিনে নেন, কিনে বাচ্চাকে স্কুইজ করতে দেন, বা এই ধরনের জিনিসগুলোতে আপনি মুভ করতে দেন। 1 2 3, 1 2 3, ঠিক আছে? এভাবে স্কুইজ করতে দেন। হ্যাঁ, অথবা তাকে রুমাল বা পানি চিপড়ায়া রুমালটাকে স্কুইজ করতে দেন, বা তাওলটাকে যে পানি ফেলো। হ্যাঁ, আবার ছাড়ো, আবার পানি ফেলো। এই স্কিলটা খুব দরকার, এই ম্যানিপুলেশন স্কিল। হাতে লেখার জন্য অনেক কিছু দরকার। হ্যাঁ, এই যে সুপাইনেশন, প্রেনেশন, এই জিনিসটা কিভাবে হবে?
এই যে যে যখন সে চিপড়াবে তখন কিন্তু দেখেন এই যে সুপাইনেশন হচ্ছে, দেখছেন? এটা কিন্তু হাতে লেখার সময় আমার খুব দরকার, খুবই প্রয়োজন। এই জিনিসটা আপনি খেয়াল করতে হবে, মনে রাখতে হবে। হ্যাঁ, হাতে লেখা শুধু আঙ্গুলের শক্তি হলে চলবে না, এখানেও শক্তি লাগবে। তো এই জিনিসটা আপনারা করবেন। পাশাপাশি যেটা হলো যে প্লে ডোর কথা বলছি এর আগেই বলছি, তারপরেও বলতেছি যে প্লে ডোটা অথবা স্লাইম, হোমমেড প্লে ডো বা হোমমেড স্লাইম আপনারা বানিয়ে নেবেন। যে কিভাবে বানাবেন? আপনি একটু আটা নেবেন, আটার মধ্যে একটু তেল দিবেন, হ্যাঁ? একটু লবণ দিয়ে দিলেন, হ্যাঁ? তারপরে আপনি ফুড কালার এড করতে পারেন। লাল, নীল, হলুদ, সবুজ বাচ্চা যেটা পছন্দ করে। একটু বেশি করে বানায় আপনি জারে সংরক্ষণ করে থাকেন। এই যে এই ধরনের জারগুলোতে, হ্যাঁ? এই ধরনের জারে সংরক্ষণ করে আপনি ফ্রিজে রেখে দেন। আপনি ১ মাস ইউজ করতে পারেন। কোনো একটুও নষ্ট হবে না, কিছু হবে না। কারণ তেল দিচ্ছেন তো আপনি। আর ফ্লেভার দেওয়াতে বাচ্চা অনেক মজা পাবে, হ্যাঁ? আর বাজারে যেটা মার্কেটে যে প্লে-ডো গুলা পাওয়া যায় এগুলো কেমিক্যাল দেওয়া থাকে আর অল্প পরিমাণে থাকে, বাচ্চা খুব একটা মজা পায় না। অনেক সময় খেয়ে ফেলতে পারে, বাচ্চার সমস্যা হবে। কিন্তু আপনি যেটা হোমমেড বানাবেন সেটা তো ফ্রেশ। আটা দিয়ে, আটা ময়দা ইউজ করতেছেন আপনি। এখানে কিন্তু অন্য কিছু নাই, পয়জনাস কোনো কিছু নাই, কেমিক্যাল কোনো কিছু নাই। তো এইজন্য এটা একটা সেফ প্লে-ডোটা। এটা ইচ্ছামতো স্কুইজ করতে দেন, রুটি যেভাবে বানায়। হ্যাঁ? বলাস ফর্মেশন করতে স্কুইজ করবে, রোল করবে, স্কুইজ করবে, আবার রোল করবে, আবার বল তৈরি করবে, আবার স্কুইজ করবে। এই ধরনের কাজটা আপনি করবেন, ও করবে। এই ধরনের কাজগুলা। চাইলে মাটি দিয়ে খেলতে দিতে পারেন, বালি দিয়ে খেলতে দিতে পারেন। এই জিনিসগুলা করবেন আউটডোর প্লেতে। আচ্ছা, সুপাইনেশন, প্রোনেশন আমি তো বললামই। এই যে সুপাইনেশন, প্রোনেশন, ফ্লেকশন, এক্সটেনশন। এই যে রিস্ট, ফ্লেকশন, এক্সটেনশন, ফ্লেকশন, এক্সটেনশন। এই কাজটার জন্য যেটা করি যে এটা আমি আটকায় রাখি ওকে। সাপোজ এই বলটা আমি এভাবে নিতে বলি। এই যে দেখেন এভাবে নিতে বলি। হ্যাঁ, এই যে এভাবে, হ্যাঁ? এই ধরনের জিনিসগুলো সুপাইনেশন, প্রোনেশন, সুপাইনেশন, প্রোনেশন। হ্যাঁ, এভাবে নিয়ে এখানে রাখবে, দিন ছুড়বে, হ্যাঁ? দিন ছুড়বে। এই যে এই মুভমেন্টটা, এই যে কবজির এই মুভমেন্টটা খুব দরকার, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, এই যে ডেভিয়েশন, হুম? তো এই যে এই যে যে এই যে যে এই মুভমেন্ট গুলা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ? খুব ইম্পর্টেন্ট। সার্কামডাকশন। এই যে যে মুভমেন্ট গুলা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, হ্যাঁ? আঙ্গুলের মুভমেন্ট গুলা। তাহলে ৫ টা টিপস আপনারা মনে রাখবেন। যে আমি কি বললাম? ১ম এ বললাম যে যতটুকু পারেন দৈনন্দিন কাজগুলোতে শিশুকে এনগেজ করবেন। ২ নম্বরে হলো র‍্যান্ডম ড্রয়িং দিবেন। প্রতিদিন ৫ টা পৃষ্ঠা ইচ্ছামতো আঁকিবুকি করবে। যদি আঁকিবুকি ৫ টা পৃষ্ঠা না দিতে পারেন তাহলে হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ড দিয়ে দিলেন, আঁকিবুকি করবে। এবং সেই আঁকিবুকির ক্ষেত্রে অবশ্যই সেটা ভার্টিক্যাল সারফেস মানে দেয়ালের সারফেস। ভার্টিক্যাল সারফেস হলো সবচেয়ে বেস্ট। ঠিক আছে? আপনি করে দেখেন। আর ভার্টিক্যাল সারফেস করলে তার প্রচুর শোল্ডার মাসল গুলো অ্যাক্টিভেশন হবে। সেটা রিস্টের উপর প্রভাব পড়বে। কিন্তু আপনি যদি টেবিল চেয়ারে বসায় লিখান কোনো লাভ নাই। কারণ এগুলা কিন্তু কাজ করবে না। সে একটু লেখার পরে, "মা টায়ার্ড লাগছে, আর করবো না। আজকে আর লিখবো না।" এটা স্বাভাবিক শিশুদের ক্ষেত্রেও হয়। আমি কিন্তু স্বাভাবিক শিশুদেরও বলি, আপনারা ১ম দিকে র‍্যান্ডম কাজ করান। ভার্টিক্যাল সারফেসে একটু কাজ করান শিশুটাকে দিয়ে। ঠিক আছে? এই ধরনের কাজগুলা করবেন। মোছামুছির কাজগুলো, ইয়ার কাজগুলা এটাকে করবেন। তারপরে কি হলো সফট বল। সফট বলে পাঞ্চ করাটা, স্কুইজ করাটা, ইয়া করাটা। তারপর সুপাইনেশন, প্রোনেশন, ডেভিয়েশন এই ধরনের মুভমেন্ট, ফ্লেকশন, এক্সটেনশন, এই যে ফিঙ্গার কাউন্টিং করতে পারেন 1, 2, 3, 4, 5, ১, ২, ৩, ৪, ৫। হ্যাঁ? এখানে আপনি কালি দিয়ে দিতে পারেন। এখানে আপনি কি করতে পারেন? এই যে চাইলে আপনি এই যে আমি যেটা করতেছি দেখুন, এই যে হ্যাঁ, এখন যেটা করবে সে মুছবে। এই দেখছেন? এই যে এভাবে মুছবে। কালিটা দিলে কি হবে? আপনি যদি আটকায় রাখেন এই হাতটা, ও কিন্তু এই যে এভাবে মোছার চেষ্টা করবে। এই যেভাবে কিন্তু আঙ্গুলগুলা শক্তিশালী হবে। এটা একটা টেকনিক, হ্যাঁ? অনেক সময় আঠা লাগাই দিই আমরা, হ্যাঁ? আঠা লাগাই দিই, তাহলে সে আঠা দিয়ে মোছার চেষ্টা করে। এইগুলো হলো কিছু টেকনিক, হ্যাঁ? তো একজন প্যারেন্টস হিসেবে হ্যান্ডরাইটিং এর জন্য আপাতত এই ৫ টা জিনিস আপনারা কন্টিনিউ করেন বাসায় ইনশাআল্লাহ। কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ডরাইটিং রিলেটেড, বিশেষ করে ফিঙ্গার এবং হ্যান্ড স্ট্রেংথ রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।